এক শ্রেণী লোক আছে, তারা বলে, আমি শুনি যে রিন্টু মানে সেন্টু, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় আমি একজন শিল্পী বা আর্টিস্ট হিসাবে আমার সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে। যখন আমার ভাবনার সঙ্গে ও কানেক্ট না করতে পারে তখন খুব বিরক্ত হয় আমার। টার্গেটে দেখেছি খুব কম কাজ করবো, মিনিমাম কাজ, ম্যাক্সিমাম এফেক্ট। মা তুমি কাদের মা? তুমি কি শুধু ওদেরই মা? তুমি কি আমার মা না? নমস্কার, সিটির মহাপুজোয় আপনাকে স্বাগত। আপনাদের সাথে আমি শান্তনু। আর আজকে যাকে নিয়ে আমাদের এই এপিসোড, তার মাথায় সব সময় চলছে ভাবনার চাষ। তিনি আমাদের সবার প্রিয় শিল্পী রিন্টু দাস। কিন্তু আপনাকে স্বাগত আমাদের মহাপুজোর অনুষ্ঠানে। আমরা আপনার ভাবনা তো দেখেছি, আর খুব জানতে ইচ্ছে করে যে সেপ্টেপিনের প্যান্ডেলের প্রচুর মানে নাম ডাক, সবাই মিলে ভিড় জমাতে গেল। কিন্তু অদ্ভুত একটা জিনিস হলো, একটা মণ্ডপের নাম দিয়ে একটা বাস স্ট্যান্ড তৈরি হয়ে গেল। বাসের কন্ট্রাক্টর, হেল্পার সবাই বলছে সেপ্টেপিন প্যান্ডেল। এই যে আপনার তৈরি একটা ভাবনা দেয় একটা বাস স্ট্যান্ডের নাম হয়ে যাওয়া, এটা কতটা আনন্দ দেয় আপনাকে? না, এই জায়গাটা তো খুবই আনন্দ হয়। কেননা একটা শিল্পী কি হয়, একটা চিন্তা ভাবনা করে তো, আর চিন্তা ভাবনা তো দোকানে কিনতে পাওয়া যায় না বা বাজার হাটে কিনতে পাওয়া যায় না। একটা শিল্পীদের একটু চোখ কান খোলা রাখতে হয়। শিল্পীরা একটু তুলনামূলক সাধারণ মানুষের থেকে একটু বেশিই দেখে। এবারে কি হয়, কোনো সময় একটা ভাবনা বা একটা ইস্যু আমাদের মাথায় আসলো, সেটাকে আমরা ডেভেলপ করতে থাকি। আচ্ছা, সেটা ভাবনায় ডেভেলপ করি, ভাবনাতেই প্রবলেম আসে, সেটাকে ওভারকাম করার চেষ্টা করি। এবার ভাবি, আচ্ছা কিভাবে কম্পোজ করবো? কেন দর্শকের ঠেকা পড়েনি আমার কাজ ভালো লাগা, ঠিক। আমার ঠেকা পড়েছে দর্শকে ভালো লাগানো। সেই জন্য বিভিন্নভাবে আমরা এই নিয়ে আমরা পড়াশোনা করেছি, বিভিন্নভাবে কম্পোজ করার চেষ্টা করি। এটা একটা লড়াই চলে। এবার যখন একটা ভাবনা ভাবি, যখন আস্তে আস্তে বাস্তবে যখন রূপ দেয় বা কানেক্ট করতে পারি, সে একটা খুব আনন্দ হয়। সে জায়গায় সব থেকে বেশি একটা শিল্পীরই আনন্দ হয়, যখন যেটা ভেবেছিলাম সেটা বাস্তবে যখন দেখতে পাচ্ছি। ঠিক, খুব আনন্দ ওই সময়টা। রাইট। আপনি আমার খুব আরেকটা আপনার কাজ, সেটা হচ্ছে বৃদ্ধাশ্রম করেছেন, এবং সেটা দেখার পর প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষ বহু প্যান্ডেল দেখেছে, কিন্তু ইমোশনটা আপনার কাছেই ঢেলে দিয়ে গেছে আপনার মণ্ডপে এসে। নিশ্চয়ই ওই মণ্ডপে প্রচুর ফিডব্যাক পেয়েছেন। একটু যদি কোনো ঘটনা বলেন। মানে না, আগে একটু বলে নি। এক শ্রেণী লোক আছে, তারা বলে, আমি শুনি যে রিন্টু মানে সেন্টু, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় আমি একজন শিল্পী বা আর্টিস্ট হিসাবে আমার সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে। ঠিক, সমাজের ভালো দিকটা, খারাপ দিকটা তুলে ধরার জন্য। ঠিক। সবাই তো পুজোর সময় আনন্দ করে, তো ওদেরও তো অধিকার আছে আনন্দ করার। বাড়ির যে যারা বৃদ্ধারা রয়েছে, যারা বৃদ্ধাশ্রমে থাকে, যারা বিভিন্ন জায়গায় থাকেন, তাদেরও তো অধিকার আছে ঠিক পুজোতে আনন্দ করার। পুজো তো সার্বজনীন। আমি একবার, আমার ছোট একটা ড্রয়িং স্কুল ছিল, সেখানে আমি ড্রয়িং শেখাই বাচ্চাদের নিয়ে, আমার ভালো লাগে আমার। তা এক ভদ্রমহিলা বসে আছেন, তা ওনার মেয়েও আমাকে আঁকা শেখেন। তখন আমার ছেলে এসছে, বললাম বৌদি এ হচ্ছে আমার ছেলে। তখন বৌদি বললেন যে আমরা না খুব ভাগ্যবান। বললাম কেন? বলে আপনি একটা গোটা ছেলে পেয়েছেন, আমি একটা গোটা মেয়ে পেয়েছি, কিন্তু আমি যাদের নিয়ে কাজ করি তারা সবাই অ্যাবনর্মাল আর কি। তাই আমি শোনার পরে না ওনার সঙ্গে বললাম ব্যাপারটা কিরকম একটু বলবেন। বলা আমি এখানে চাকরি করি। আমার খুব ভালো লাগলো। আমি বললাম বৌদি আমি একবার যাবো আপনাদের ওখানে। বলে আসুন। তা ওনাদের ওখানে গেলাম। একটা আছে আমাদের রুবির এখানে একটা রয়েছে। তা আমি ওখানে গেলাম, ওখানে গিয়ে দেখলাম বাচ্চাগুলো অদ্ভুত। তার হয়তো মা বাবা ডাক্তার, ওখানে ভর্তি করে দিয়ে চলে গেছে, খোঁজও নেয় না। তাই? কিন্তু বাচ্চাগুলোর মধ্যে না সে আনন্দ সবই আছে।
আমি যখন বললাম তোমার নাম কি, আমার নাম বললাম তোমার একটা ছবি তুলবো, হ্যাঁ ছবি তোলো ছবি তোলো, তখন মাথা পাতের উপরে আচ্ছা আচ্ছা ছবি তোলো ছবি তোলো ছবি তোলো। না, ওর মধ্যে আনন্দ আছে। ঢাকে যখন কাঠি পড়ে আমাদের যেমন আনন্দ হয় না, ওদেরও আনন্দ হয়। ওর বক্তব্যটা আমি তুলে ধরেছিলাম, মা তুমি কাদের মা, তুমি কি শুধু ওদেরই মা, তুমি কি আমার মা না? আমাদেরও তো ইচ্ছে করে তোমার সাথে ঠাকুর দেখতে যাব, বেলুন কিনতে যাব। সেই জন্য ওই কনসেপ্টটা নিয়ে আমি কাজ করেছিলাম, ওই টাইটেলটাও রেখেছিলাম, মা তুমি কার। ঠিক বাহ। আছে, সেই কাজটা করে অজস্র মানুষের ভালোবাসা পেয়েছি, সত্যি ভালোবাসা পেয়েছি। যত লোকে ঢুকেছিল তারা সবাই বলেছিল মানে প্যান্ডেল ঢোকে না কেঁদে ফেলেছে। মানে অনেকে বলেছে এই উৎসবের দিনে এরকম কেন থিম নিয়ে কাজ করো তুমি, হ্যাঁ, যে ভিতরে ঢুকে সবাই সবাই কাঁদছে গর্ভবতী হয়ে যাচ্ছে। বললাম না, আমার মনে হয়েছে ওদেরও আনন্দ করার অধিকার আছে। correct, ওদের বক্তব্যটাই আমি এত বড় যে প্ল্যাটফর্ম সেখানে তুলে ধরার চেষ্টা করেছি। এই ঠিক প্ল্যাটফর্মটা আমি পেয়েছেন কেন কাজে লাগাবো না, এত বড় একটা প্ল্যাটফর্ম, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, ঠিক। সেখানে আমি ওদের বক্তব্যটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। এটা যদি মনে হয় আপনাদের অন্যায় করেছি তাহলে অন্যায়, কিন্তু আমি এই ধরনের কাজ আরো করব। আমি এরকম সামাজিক বার্তা নিয়ে কাজ করতে ভালোবাসি, আমি এটা করবো যতদিন আমি পুজোর থাকবো, যতদিন আমি এটা বাহ। করবো। কে কি বললো না বললো আমার কোনো তাতে আসে যায় না। আচ্ছা, কত বছর ধরে এই মণ্ডপ বা আমাদের উপহার দেওয়ার এই যে সাধনা চলছে কত বছর ধরে? অ্যাকচুয়ালি আমি 1999-এ গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে ওয়েস্টার্ন পেন্টিং নিয়ে পাস আউট করেছিলাম। তারপরে আমি ওই ধারাবাহিক 26 জানুয়ারি যে ট্যাবলো ডিজাইনিংগুলো হয় তার কাজকর্ম করতাম। তারপরে ফুল সেট আপ ছিল, বাইরে বাইরে কিছু কাজ করতাম, মিউজিয়ামের কাজ করতাম। আমারই এক কলেজের বন্ধু আছে, সে গভর্নমেন্ট আর্ট কলেজের, সে বললো তোর এত বড় সেট আপ আছে, বাইরে বাইরে কাজ করছিস, তুই কলকাতায় আয় পুজো করতে। তখন আমি কলকাতায় এসে পুজোর কাজ শুরু করি 2012-তে। রূপচাঁদ মুখার্জি লেন, সেই থেকে আমার জার্নি শুরু। এই কাজ করতে গিয়ে যেগুলো, যেটার জন্য লড়াই করা হয়, হুম। মোটামুটি তোমাদের ভালোবাসা বলো, মা দুর্গার আশীর্বাদে সব প্রাইজই পেয়েছি। তার থেকে বড় কথা মানুষের অজস্র ভালোবাসা পেয়েছি। কারেক্ট, কারেক্ট। প্রচুর মানুষের ভালোবাসার কথা যেমন বললেন, রিসার্চের কথা তেমন বললেন। আমি এই যে এতদিনের ধরে যে জার্নি হয়ে রয়েছে, মানুষগুলোকে খুঁজে পাওয়ার একটা তো, আপনি এবছর 3টে করছেন, 3টেতে 3 ধরনের সামাজিক বার্তা দিচ্ছেন। আমরা সাধারণ মানুষরা একটা বার্তা বা একটা কাজ করতে গেলেই আমাদের অনেকগুলো দিন চলে যায়। আপনি সমাজের থেকে খুঁজে নিচ্ছেন বিষয়, আবার সেটা আবার সমাজের মানুষকেই দেখাচ্ছেন। কত বছর ধরে চলে, মানে ধরুন এই পুজোর আসার আগে থেকে কত বছর ধরে? না ওই যে তোমাকে প্রথমেই যে বললাম না যে কনসেপ্ট ভাবা মানে মার্কেটে কিনতে পাওয়া যায় না, হ্যাঁ, যে হ্যাঁ, একটা শিল্পীকে চোখ কান খোলা রাখতে হয় ঠিক, সবসময়, জন্য চোখ কান খোলা। মানে গল্প করতে করতে একটা হয়তো একটা সাবজেক্ট চলে আসলো, একটা ঠিক, ইস্যু চলে আসলো, যেমন একটা ইস্যুকে ডেভেলপ করা হয়, হ্যাঁ সেটাকে লালন পালন করার পরে 1 বছর বাদে ভূমিষ্ঠ হয়। ঠিক, সেরকম একটা যখন ইস্যু মাথায় চলে আসে, ওটাকে দিনের পর দিন লালন পালন করি। হয়তো খেতে বসেছি, খাচ্ছি ঠিকই, কিন্তু মাথায় না অবচেতন মনে ওটা তো ঘুরছে, যে কি হবে। এটা কন্টিনিউ ঘটতে থাকে। এই জন্য একটু সমস্যা হয় আমাদের অনেকের সঙ্গে মিশতে, কেননা হ্যাঁ বাড়ির লোক বললো যাও তো একটু বাজারটা করে নিয়ে আসো, তো আমি হয়তো নেমে আকার ঘরে বসে বললাম, হ্যাঁ ভুলেই গেলাম যে বাজারটা করতে হবে। হ্যাঁ, মজা লাগে, কিন্তু সেই জায়গাটা দাঁড়িয়ে খুব আনন্দও পাই। কেন এই যখন চিন্তা ভাবনা গুলো করি একটা নিজের মতন একটা ঘোরের মতো থেকে যায়, ঠিক হ্যাঁ, আছে। সব আপনি মিলিয়ে বেশ ব্যাপারটা ভালোই, আপনি কেননা আমার মনে হয় আমরা খুব ভাগ্যবান যে এই ধরনের কাজ করতে পারছি, মা দুর্গার কাজ করতে পারছি। ঠিক, এই মায়ের কাজ করে যতটুকু যা হয়েছে, আমাকে চিনেছে, যশ বলুন অর্থ বলুন সবই কিন্তু ওই মায়ের কাজ করেই, বাহ। ঠিক আছে। আপনি বাড়ির মানুষের কথা বললেন। আপনি এই কয়েক মাস ধরে প্যান্ডেলের মানুষের সাথে আছেন। এই 3-4টে দিন আপনার বাড়ির মানুষরাও তো আপনার কাজ দেখতে আসে। কি ফিডব্যাক পায়? এতদিন ধরে এত কিছু উপহার দিয়েছেন আমাদের মতোই। বাড়ির লোকের পছন্দের কাজগুলো নিশ্চয়ই অনেক বেশি ফিডব্যাক না পেয়েছেন। না অ্যাকচুয়ালি কি হয়, বাড়ির লোকও বুঝে গেছে এই সময় পাবো না। আমার যখন ছেলে ছোট ছিল, ছেলে আমাকে দেখতে পেতো না আর কি। হ্যাঁ। কেন দেখতো, কি করে দেখতে পাবে, ধরো না আমি সকালবেলা বেরিয়ে যাচ্ছি, হুম। তখন ছেলে ঘুমাচ্ছে, আমি যখন রাত্রিবেলা ঢুকছি, রাত 2টোর সময় ঢুকছি, ছেলে তখন ঘুমাচ্ছে, ঠিক আছে। এটা হয়, কিন্তু বাড়ির লোকও বুঝে গেছে। কিন্তু যেটা বাড়ির লোকেরা খুব সাপোর্ট পাই, বাড়ির লোকেরা খুব আনন্দ হয় যখন আমার কাজ ঠিক কানেক্ট করতে পারিনি,
পারি না, তখন খুব রাগ হয়, ক্ষোভ হয়, হয়তো আচমকাই বাড়ির লোকের উপরে আমি রেগে যাচ্ছি, বাড়ির লোক বুঝে গেছে যে কি সমস্যা একটা হচ্ছে, ঠিক আছে। অনেক সময় হয় না, একটা কাজ ভাবছি, বারবার ভাবছি, কিন্তু কানেক্ট করতে পারছি না, যেটা চাইছি সেটা আসছে না। ঠিক। হ্যাঁ, তখন নিজে খুব বিরক্ত লাগে। তখন আবার যখন কানেক্ট করতে পারি, তখন সব থেকে বেশি আনন্দ পাই আমি নিজেই, ঠিক আছে। এভাবেই চলে আর কি। এরকমও তো হয়েছে যে আপনার কাজ দেখে বাড়ির কোন মানুষটা সব থেকে বেশি বড় ক্রিটিক্স, যে কোনো শিল্পীর জীবনে একজন ক্রিটিক্স থাকে যিনি ভালোও বলেন আবার প্রচন্ড খারাপটাও বলে, যে এটা আপনারও নিশ্চয়ই আছেন এরকম চেনা জানা বন্ধু বান্ধব। হ্যাঁ, সেরকম সেরকম হলে কি হয়, আমার যে ওয়াইফ আছে বা আমার বউ যে আছে, আমি যখন কাজ ভাবি তখন ওর সঙ্গে আলোচনা করি, জানো তো আমি না এইভাবে এইভাবে ভাবছি, এভাবে এভাবে ভাবছি, এটাকে এইভাবে দেবো, এটাকে এইভাবে দেবো। যখন আমার ভাবনার সঙ্গে ও কানেক্ট না করতে পারে, হুম। তখন খুব বিরক্ত হয় আমার। ওর কিন্তু দোষ না, আমি এটা ভাবছি, আমি কল্পনায় রয়েছি, এটাকে এইভাবে আমার তো কোনো, আমি প্রথমে কোনো স্কেচ করি না, তাই? একটা ভাবনা একটা আনি, ওই ভাবনায় আমি দেখার চেষ্টা করি। আচ্ছা, এই যে এত বড় মণ্ডপ হয়, আপনি কোনো না, আমি প্রথমে স্কেচ করি না, আর কোনো মার্কেট আমি করি না। আচ্ছা কি হয়, মার্কেট করলে কি হয়, সেটা আমার যেটা মনে হয় একটা স্টিফ হয়ে যায়। ঠিক। যেমন আমরা কলেজে যখন পড়তাম, তখন আমরা আউটডোরে যেতাম, হুম আউটডোরে স্পটে গিয়ে আমরা ছবিটা আঁকতাম, তাহলে ফিলটা পাওয়া যেত, ওয়েদারটা পাওয়া যেত। ধরেন চড়া রোদের মধ্যে ছবিটা আঁকছি, সেই ফিলটা পাওয়া যেত। কিন্তু সেই কাজটা যখন আমি ফটোগ্রাফি থেকে করবো না, সেই ব্যাপারটা ফিলটা আসবে না। correct. ঠিক সেরকমই আমি যখন একটা মডেল করে নেবো, আমি ওই মডেলটাকে টু কপি করে বড় করবো, ওর বাইরে আমি যেতে পারবো না। হুম এবারে কি হয়, আমি যখন একটা কম্পিটিশন করছি, একটা বড় স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে, এবার আমার কি ভালো লাগছে সেটা আমি দেবো না, ও কি বলছে, কম্পোজিশন কি ডিমান্ড করছি, সেটাই আমি ওখানে পুট করবো। এবারে কি হয়, অনেক জুনিয়রকেও দেখেছি যে অমুক শিল্পী এখানে বালতি ঝুলিয়েছে, অমুক শিল্পী এখানে দড়ি ঝুলিয়েছে, সে সেটাই ঝুলিয়ে দিল, সে কিন্তু না বুঝেই ঝোলায়। এতে কি হয় বলতো, ওটার ইনস্টলেশন আর্ট হয় না, ওটা হার্ডওয়্যারের দোকান হয়ে যায়। হার্ডওয়্যারের দোকান থেকে বালতি ঝুলছে, দড়ি ঝুলছে, সবই ঝুলছে, কিন্তু আমরা দেবো সেই বুঝেই দেবো, তার ইনার মিনিং বেস করেই দেবো। মানে প্রত্যেকটা পপসের নিজস্ব একটা বক্তব্য থাকে, আচ্ছা সেই বক্তব্য অনুযায়ী আমি দেবো প্রত্যেকটা পপসে। ধরো আমি বলছি একটা অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে, হুম যখন হুটারটা যখন বাজছে ট ট ট ট, তখন কিন্তু কোনো আনন্দের বার্তা দেয় না, তখন ভয় বা আতঙ্কের বার্তা দেয়। তার মানে কি হলো, ওই পপসটা যখন আমি কাজে লাগাবো, আমার যেখানে আতঙ্ক বা ভয়, তো ওই পপসটা আমি লাগাবো ওখানে। হুম আবার একটা বিয়ে বাড়ির যখন তুমি খাট দেখছো সাজানো গোছানো, মনে একটু হলেও আনন্দ হয়। আবার যখন মরার খাট দেখছো, মানে প্রত্যেকটা পপসের নিজস্ব একটা চরিত্র আছে, কোন পপসের কি চরিত্র, কি কম্পোজিশন, ও কি ডিমান্ড করছে, ও কি টেনশন তৈরি করছে, সেই অনুযায়ী তুমি কম্পোজিশন তুমি দাও। মানে আমি এখানে একটা খাট দিলাম বলে তোমার মনে হলো আমিও একটা খাট দিয়ে দিই, আমার এই কম্পোজিশন ওটা ডিমান্ড করছিল, তাই ওটা আমি দিলাম। এই জায়গাটা একটা মিস অনেক হয়ে যায় আর কি। আচ্ছা, সত্যি খুব দারুণ একটা পয়েন্ট তুলেছেন। আমরা এক এক দিন, আমি সাধারণ মানুষের কথা বলি যারা আমরা প্যান্ডেলে ভিড় জমাই, একদিনে তো অনেক কটা ঠাকুর দেখি, বিভিন্ন প্যান্ডেলে যাই। তো এখন তো থিমের ট্রেন্ড চলছে, থিম দিয়ে পুজো হচ্ছে। আমরা না ভাবি, হয়েছে যে দেখে ভাবলাম এক, কিন্তু শিল্পীর বার্তা আরেক। এই যে আপনার ভাবনা আর দর্শকদের ভাবনা যখন ম্যাচ করে না, বা আপনি একটা ভেবে করেছেন আর দর্শক প্যান্ডেল থেকে বেরিয়ে আরেকটা ভাবছে, এটা তখন কি দুঃখ হয় নাকি না এটা থেকে না, এই আপনার? জায়গাটা তোমাকে থামিয়ে আমি বলছি, বলুন। তুমি আমার কাজগুলো সব কটা দেখবে। মানে আমি আপনার পার্টিকুলারলি আপনার, আমি বলছি আমারটাই বলছি আমি। হ্যাঁ। আমি বিশ্বাস করি প্রথম দর্শনধারী, হুম তারপরে গুণ বিচারি, হুম ঠিক আছে। তুমি একটা জামা পরেছো বিশাল দামি, কিন্তু তোমাকে কটা যাচ্ছে না, আমি প্রশ্নও করবো না এটা কোথা থেকে কিনেছে কি বৃত্তান্ত। কিন্তু ও একটা 50 টাকার দামে একটা গেঞ্জি কিনেছে, কিন্তু স্মার্ট লাগছে, তখন ওকে প্রশ্ন করে এটা কোথা থেকে কিনেছে সেটা কি বৃত্তান্ত। ঠিক সেরকমই আমি একটা কাজ, যাই আমার বক্তব্য থাকুক না কেন, আমার হুম প্রথম টার্গেট 10 টাকা আমি দাঁড় করিয়ে দেবো। বাহ, বাহ কি করেছে, ও কিছু কিন্তু বোঝেনি। কিন্তু ধরুন আমার গনসাগুলার আমি কাজ করেছিলাম, হুম ম্যাক্সিমাম কিছু বোঝেনি, কিন্তু ওয়া কি ভালো করেছে, যখনই ওয়া কি ভালো হয়েছে, তখন না মানুষ না চেষ্টা করে বোঝার, আচ্ছা এটা কেন লাগালো, ও এটা মানে এইটা,
এটা মানে তার মানে কি ও আমার কাজটা নিয়ে জার্নি করছে। যখন ও আবিষ্কার করলো ও আচ্ছা এখানে এটা লাগিয়েছে, এটা ইনার মিনিং হচ্ছে এইটা, তখন কিন্তু ও আনন্দ পাচ্ছে, বুঝতে পেরেছে। আমার প্রথম কাজ হচ্ছে দাঁড় করিয়ে রাখা, তারপরে তুমি তোমার মতন করে ভাবো, তোমার মেন্টালিটি অনুযায়ী তুমি ভাবো, তারপর তোমাকে আমি ছেড়ে দিলাম আমি। ঠিক আছে, আর প্রত্যেকটা কাজ তুমি এবছর আমি একটা যে কাজ করছি, এই আমার কাজগুলো সামাজিক বার্তা থাকে। হ্যাঁ, এবছর এটা আমি খুব এক্সপেরিমেন্টাল কাজ করছি মিডিয়াতে, একটু অন্য ধরনের, মানে টার্গেটে দেখেছি খুব কম কাজ করব, মিনিমাম কাজ ম্যাক্সিমাম এফেক্ট, কাজ খুবই কম করবো। এটা কিরকম? এটা আমার একটা চ্যালেঞ্জ, আমি খুব কম কাজ করবো কিন্তু এফেক্টটা দেবো ম্যাক্সিমাম এফেক্ট। বহুত কাজ করবো না আমি, মানে শুধু পয়েন্ট ধরে আমার সাবজেক্ট পয়েন্ট অফ ইন্টারেস্ট সেটাকে ধরবো, তারপরে অবজেক্ট গুলো রেখে আমি একটা কাজ করবো। যেমন সিনেমাতে কি হয়, একটা নায়ক থাকে, তারপরে সাপোর্টিং রোল থাকে, তারপরে যেখানে একটা হসপিটালটা শুটিং হচ্ছে বা হসপিটাল দেখানো হচ্ছে, পিছন দিকে একটা আয়া চলে যাচ্ছে, তারও একটা ভূমিকা আছে। আমি মেন ক্যারেক্টার গুলো ধরেই কাজ করবো, অবজেক্ট গুলো আমি ছেড়ে দেবো। আমি প্ল্যান করেছি এখন থেকে কাজ কমাবো, কারণ আমরা কলেজ লাইফে কি যখন আমরা ফার্স্ট ইয়ারে পড়তাম। এবছর থেকে সেই স্ট্র্যাটেজি মেনটেন করছে? হ্যাঁ। বাহ, এটা তো তাহলে 2025-এ যারা উপরান্তে বসে দেখছেন কিন্তু তাকে তারা আমি টেন্ডেন্সি নিয়ে কাজ কমাবো, কত কাজ কমাতে পারি আমি, বাহ, তাতে ম্যাক্সিমাম এফেক্টটা দেওয়ার চেষ্টা করবো। সেটা এবছর আমার কাজ দেখলে মানুষ বুঝতে পারবে যে রিন্টু কত কাজ কম করেছে, অত এফেক্টটা কত জোরালো হয়েছে। এই প্রশ্নটার পরে পুজো কমিটি বা সংস্থার প্রথম প্রশ্ন হবে, রিন্টু বাবু তাহলে কি বাজেটটাও কমবে? কম বাজেটে কি তাহলে ভালো কিছু পাবো আমরা? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। হ্যাঁ একদম। না অ্যাকচুয়ালি কি হয়, আমরা যখন ওই কলেজে ফার্স্ট ইয়ারে যখন পড়তাম না, তখন স্যারেরা বলতো শুধু দেখো, নিজেরাকে দেখো, নিজেরাকে স্টাডি করো। যখন যার যার স্ট্রিমে চলে আসলাম, ঠিক, তখন স্যারেরা বলছে এবার কমাও, দেখাটা কমাও, দেখাটা কমাও, দেখাটা কমাও, দেখাটা কমাও। হ্যাঁ, কমিয়ে মেইন জায়গায় আসো। এবার আমি একটা জিনিস ভাবলাম, স্যার এটা করবো না, এটা আমি করবো না, এটাকে আরো ভাবো। যত বেশি ভাববে তত বেশি গন্ধ বেরোবে, যত বেশি পচবে তত বেশি গন্ধ বেরোবে। তুমি ভাবনার তলানিতে নাও। ঠিক যেটা নিয়ে করবো ঠিক করেছিলাম, ভাবতে 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 এত তলানিতে নেমে গেলাম যে সাবজেক্টটা ভেবেছিলাম সেটাই চলে গেল, অন্য আরেকটা কিছু চলে আসলো। ঠিক সেরকমই আমরা এভাবেই ভাবি আর কি, একটা ভাবনা শুরু করি, সেই ভাবনাটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাবি, সোজা দিক থেকে ভাবছি, পিছন দিক থেকে ভাবছি, নিচ থেকে ভাবছি। না একটা তো দিক আছে, ঠিক, পৃথিবীর যত কুৎসিত মেয়ে হোক না কেন, তার কোনো না কোনো একটা অ্যাঙ্গেল খুব সুন্দর বিউটি, সেটা তোমাকে একটা শিল্পীকে খুঁজে বার করতে হবে। সেটা হচ্ছে আমার কাজ। বাহ, আপনি এবছরে যে দুটো কাজ করছেন, একটু যদি দুটো থিমের নাম বা একটু যদি বলেন। আমি এই চক্রবিড়িয়াতে করছি প্রথা। আচ্ছা, কনসেপ্টের নাম। কেন এটা দিলেন? প্রথা অ্যাকচুয়ালি যেই সাবজেক্টটা নিয়ে আমি কাজ করছি, এটা আমি পুরোটা আলোচনা করতে পারছি না, আমি পুরো আলোচনা করবো যখন কাজটা দেখলেও বুঝতে পারবে কেন আমি প্রথা দিয়েছি। কতগুলো কুসংস্কার আছে, বংশ পরম্পরা হয়ে আসছে, ওরা প্রথা হিসেবে মেনে নিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক। হ্যাঁ, সেই যা নিয়ে একটা কাজ করবো, আমি ডিটেলস কিন্তু আলোচনা এখন আমি করছি না কিন্তু। কি আবার, তার মানে এইটুকুতে বোঝা যাচ্ছে যে আমাদের যা ধরনের, মানে আমরা যা যা একটু মেনে টেনে চলি আর কি, সংস্কার হোক বা কুসংস্কার, সেটা থেকেও একটা বার্তা আমরা পাবো, এই রিলেটেড একটা জোরালো বার্তা পাবেন না, জোরালো বার্তা পাবো, একদম জোর গলায় বলছি। বাহ, আর এটা না হয় এখানের গেল, আর অন্যদিকে আর নাকতলা উদয়ন সঙ্গ করছি অর্পণ। বাহ, এ তো অর্পণ, মানে আমরা অর্পণ করে, হ্যাঁ, ওর উপরে আমি তো ডিটেলস কিন্তু যাচ্ছি না, ঠিক আছে না। আর আবার নিউ টাউনে যেটা করছি একটু অন্য ধরনের কাজ। হ্যাঁ, ওটা একটু একটা সুন্দর, ওটা টাইটলি একটা ফুল নিয়ে কাজ করছি, একটা স্বর্গীয় একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। ওনের কনসেপ্টের নাম দিয়েছি খুব সরল একটা নাম, ফুলের মাঝে ফুলের সাজে মা দুর্গা মোদের মাঝে। একটা সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি করার চেষ্টা করছি, দর্শক যখন ওখানে ঢুকবে না, আমি একটা জোর গলায় বলছি, মানে কিছুক্ষণের জন্য অন্য জগতে চলে যাবে, এরকম একটা এফেক্ট, এরকম একটা ইলিউশন করার চেষ্টা করছি, দর্শক ভুলেই যাবে যে সে পশ্চিমবঙ্গে রয়েছে। তার মানে আমি যেটুকু বুঝতে পারছি, আমার ধারণা অনুযায়ী, ধরুন এরকম হয় আমরা সারা রাত ঠাকুর দেখছি, কখনো ক্লান্ত হয়ে যাই, যখনই আমাদের রিল্যাক্স পাবে, আনন্দ পাবে। আপনার কাজ হয় কার্নিভালে যায়, খুব একটা মানে আশ্চর্যের মুহূর্ত বলি, আপনার বৃদ্ধাশ্রমের সেই কাজ, এবং সেটা কার্নিভালে গেল, মুখ্যমন্ত্রী স্বয়ং নেমে আসলো,
আপনি যদি এর পরের বাকিটা বলেন। না, আমি ওই যেটা দেখি বরিশালে করেছিলাম, বৃদ্ধাশ্রমের উপরে কাজ করেছিলাম। হ্যাঁ ওটা একটা জেসিপির উপরে বসেছিল। হ্যাঁ সেটা তো মানুষ তো পাগল হয়ে গেছিল, একটা অরিজিনাল বুড়িকে ওখানে বসিয়ে রেখেছে, এটা কোনো মানে হয়? এটা কি শিল্পী নাকি ড্যাশ ড্যাশ ড্যাশ? আর বললাম না, এইভাবে আমাকে গালাগাল শুনতে হয়েছে, সত্যিকারের সত্যিটা শুনতে হয়েছে। এটা কি শিল্পী? একটা বয়স্ক বুড়িকে ওইভাবে বসিয়ে রেখেছে, এবার রীতিমতন গালাগাল শুনতে হয়েছে। ঠিক আছে, মানে তা আমি তো প্যান্ডেলের সাইডে দাঁড়িয়ে থাকি, সবাই গালাগাল দিতে দিতে যাচ্ছে। কি শিল্পী একটা বয়স্ক বুড়িকে ওখানে বসিয়ে রেখেছে। তার থেকে বড় কথা, যখন আমি কার্নিভালে যখন নিয়ে যাই ওটাকে, আমি হুইল চেয়ারের উপরে বসিয়ে নিয়ে গেছি। আচ্ছা এবার দিদি মঞ্চে ছিলেন, তা হঠাৎ দেখছি একটা বুড়িকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে আসা হচ্ছে। দিদি যখন নেমে আসে, প্রসেনজিতের থেকে একটা ফুলের তোড়া নিয়েছিল যে ওনাকে দেবেন। যখন দিতে গেছে দেখছি যে এ তো মানুষ নয়, হাত পাত এরকম নরম, মানুষের মতনই নরম। বলে কি করেছো দেখে যাও কিন্তু কি করেছে, অবাক হয়ে গেছে। এইগুলোই পাওনা আমাদের কাছে। অসাধারণ। আমরা সিনেমার নায়কদের কথা শুনি যারা তাদের অভিনয় করে প্রচুর গালাগালি খান মানুষের কাছ থেকে, আমি হয়তো নেপথ্যের নায়কদের আমরা তো ভিড় জমাবো। সে বছর ওখানে একটা দেখেছেন কিনা জানি না, একটা আইসিইউ রুম করেছিলাম। আচ্ছা তারা কাচের ঘরের ভেতরে দুটো পা রেখেছিলাম, আচ্ছা আর সাদা কাপড় দিয়ে ঢাকা। আমার সাবজেক্টটা ছিল হ্যাঁ এতটা হাইলি রিয়েলিস্টিক কাজ। ওই তখন একই অবস্থা শুনে বলে যে কোনো মানে আছে, কি পাগল শিল্পী, একটা আইসিইউ রুমের মধ্যে একটা লোককে ঢুকিয়ে রেখেছে, সারাদিন সারা রাত করে পড়ে আছে। মজা হয়। আবার এটাও ঘটনা দাদা, জীবনে অনেক কিছু পেয়েছি এই পুজোর কাজ করে। তুমি যে বললে না যে সেফটি পিনের প্যান্ডেলের কথা, হ্যাঁ ওই প্যান্ডেলটা এতটা হিট হয়েছিল, হুম একজন বয়স্ক ভদ্রমহিলা হসপিটালে ভর্তি ছিলেন। তা ওনার বোন দেখতে এসেছিলেন, যে বলে দিদি কি ভালো একটা প্যান্ডেল হয়েছিল, একটা স্বর্গীয় একটা পরিবেশ। তা ওনার তখন মনে হয় ডায়ালিসিস চলছিলেন, আচ্ছা প্রায় 70 বছর বয়স ভদ্রমহিলা। তার ছেলেকে বলেছে, বাবা আমি তো আর বেশি দিন বাঁচবো না, একবার ওই প্যান্ডেলটা আমাকে দেখাবি। তার ছেলে ওই হুইল চেয়ারে করে ওনাকে নিয়ে এসছে, আমাদের রিকোয়েস্ট করেছে, এবার আমার মা এই অবস্থা খুব দেখতে ইচ্ছা করছে। তা আমি সব অ্যারেঞ্জ করে দিলাম, ভিতরে ঢুকে ঢুকে চলে আসলো। দেখে টেকে যে বলছে, রিন্টুদা কোথায়, শিল্পী কোথায়? আমি আসলাম, বলুন। আমার মাথার উপরে হাত রেখে আশীর্বাদ করলো, বলে এবার আমি মরেও শান্তি পাবো। যে আকাশ তুমি দেখালে, আমি তোমায় কথা বলছি, আমার এখনো লোম খারাপ হয়ে যাচ্ছে। সব থেকে বড় প্রাইজ এইগুলো আমাদের কাছে। উনি আমার মায়ের মতন বয়সী মানুষ, আমাকে হাত ধরে আশীর্বাদ করলেন, তুমি জীবনে আরো বড় হও, তুমি আরো এই ধরনের কাজ করে যাও। এগুলো আমাদের পাওনা। যখন আরেকটা ঘটনা বলি, ওই বৃদ্ধাশ্রম যখন করলাম, হ্যাঁ তখন দুটো ভদ্রমহিলা আমাকে খুঁজছেন, তা শিল্পী কোথায়? তখন একজন দেখি কোনায় বসে আছে, তা আমার কাছে আসলাম। সেটা কেঁদে ফেলেছে, বলে আপনি না আমার চোখ খুলিয়ে দিলেন। বললাম কেন? না, আমার মাকেও না বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলাম, কিন্তু আপনার কাজ দেখে আমার মনে হলো আমি খুব অন্যায় করেছি। তা আমার মাকে এই পুজোটা দেখাবো আর মাকে বাড়িতে নিয়ে আসবো। তখনই আমার মনে হয়েছিল শিল্পী হিসাবে আমি সার্থক, একটা মানুষকে তো ঠিক করতে পেরেছি, আহা এটাই তো আমি চাই। আহা। ঠিক আছে? মানে আমি না, হাতে সময় যেহেতু খুব কম, আপনার এই দীর্ঘ জার্নিতে প্রচুর এরকম গল্প আছে যেগুলো এখনো কোনো মানুষ জানে না, কারণ আপনার ভাবনা দেখেছি আমরা, আপনি যেভাবে দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু এই ভাবনার পেছনেও প্রচুর কিছু রয়েছে যেগুলো শুধুমাত্র একজন শিল্পী জানে। আজকে সিটির মহাপুজোতে আপনারা হয়তো এরকমই দেখলেন, এই মানুষটির কাজ আপনারা আমরা সবাই ভিড় করে দেখি, কিন্তু কোন জার্নি দিয়ে যায় এই মানুষটা, কোথা থেকে এই ভাবনাগুলো আসে, হয়তো তার একটু নিদর্শন আপনি পেলেন। এটা তো অনেক ধন্যবাদ। কিন্তু নমস্কার। সিটির মহাপুজোতে এসে কেমন লাগলো? অসাধারণ। মানে সেটি এদের বিভিন্ন যে প্রোগ্রাম, প্রত্যেক বছর যে আপনারা যে প্রোগ্রামটা করেন, খুব সুন্দর প্রোগ্রাম করেন, প্রত্যেক বছরই আমাকে আপনারা ইনভাইট করেন। আপনাদের যা উদ্যোগ নেন, সাধুবাদ জানাই। ঠিক এটা আরো কন্টিনিউ চালিয়ে যান আপনারা। আর যখনই আমাদের ডাকবেন, আমাকে ডাকবেন, নিশ্চয়ই আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। নমস্কার। আমাদের পুজো আমাদের স্টার এই এপিসোড আপনার নিশ্চয়ই ভালো লাগছে। আপনার চোখে এরকম কোনো স্টার আছে, আপনার পাড়ার পুজো স্টার, তারা কারা? তাদের নাম আপনি মেনশন করতে পারেন, তাদের মতামত জানাতে পারেন। আর আমাদের এপিসোড কেমন লাগছে, আমাদের পুজো আমাদের স্টার আপনাকে কতটা আনন্দ দিচ্ছে, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আমাদের এপিসোড।
This song presented by Natraj Pipes, Pipes Ka Maharaj, powered by Akash Institute, associated by Chandran Pulse, Pansari Masala, Taste and Bite, Annapurna Swadist.